খার্ক দ্বীপে নতুন করে মার্কিন হামলার শঙ্কার মধ্যেই কড়া হুঁশিয়ারি দিল ইরান। ফের হামলা চালালে কেউ জীবিত ফিরবে না, কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি জাতীয় নিরাপত্তা কমিশনের। এবার ইরানে স্থল হামলার ভয়ঙ্কর পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে জড়ো করা হচ্ছে হাজারো মার্কিন সেনা, ট্রাম্পের অনুমোদনের অপেক্ষা, জানালেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি। সৌদির বাদশাহকে নিয়ে এবার অশালীন মন্তব্য করলেন ট্রাম্প। ওয়াশিংটনের আনুগত্য স্বীকার ছাড়া রিয়াদের বিকল্প নেই, দাবি মার্কিন প্রেসিডেন্টের। মুসলিম বিশ্বের সমালোচনার ঝড়। ইরানে হামলার 1 মাস পার হতেই ভয়াবহ সংকটে ট্রাম্প। নো কিং স্লোগানে উত্তাল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্টের কর্মকাণ্ডের প্রতিবাদে সড়কে নেমে এসেছেন লাখ লাখ মানুষ। যুক্তরাষ্ট্রের পর যুদ্ধবিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েল, নতুন চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু সরকার। পুলিশের ধরপাকড় তোয়াক্কা না করেই সড়কে হাজারো আন্দোলনকারী। ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র হিসেবে পরিচিত খার্ক দ্বীপ, এখান থেকেই দেশটির জ্বালানি রপ্তানির বড় একটি অংশ নিয়ন্ত্রণ করা হয়। এবার ওই দ্বীপে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান উপকূল থেকে প্রায় 25 থেকে 30 কিলোমিটার দূরে পারস্য উপসাগরের উত্তরে অবস্থিত এই ছোট প্রবাল দ্বীপটি দেশটির তেল শিল্পের মূল ভিত্তি। বিবিসি জানায়, গত 14 মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম খার্ক দ্বীপের সমস্ত সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। এই আক্রমণকে তিনি মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম শক্তিশালী বিমান হামলা বলে অভিহিত করেন। এদিকে দেশটির জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, খার্ক দ্বীপে যারাই হামলা চালাবে তারা আর জীবিত ফিরে যাবে না। শনিবার এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এই তথ্য জানায়। এক বিবৃতিতে ইব্রাহিম রেজাই বলেন, খার্ক দ্বীপে যে কোনো আক্রমণের জবাব হবে সিদ্ধান্তমূলক ও কঠোর। যারা এই দ্বীপে হামলা চালাবে তারা আর জীবিত ফিরে যাবে না। তিনি বলেন, খার্ক দ্বীপ এখন স্থিতিশীল, এখানকার জীবনযাত্রা স্বাভাবিক। এই দ্বীপ এখন পুরোপুরি স্বাভাবিক, কোনো বাধা বিঘ্নতা ছাড়াই এখানে তেল উৎপাদন ও রপ্তানি কার্যক্রম অব্যাহত রয়েছে। খার্ক দ্বীপের গুরুত্ব কেবল ইরানের মধ্যেই সীমাবদ্ধ নয়। ইরানের তেল রপ্তানি সিংহভাগ এখান দিয়েই হওয়ার কারণে এখানে যে কোনো বিঘ্ন বিশ্বজুড়ে প্রভাব ফেলতে পারে। ইরানের কাছে বিশ্বের অন্যতম বৃহত্তম তেল ও গ্যাস মজুদ রয়েছে এবং এই সম্পদ রপ্তানির প্রধান পথ হলো এই দ্বীপটি। রপ্তানি বন্ধ হলে বা উল্লেখযোগ্যভাবে ব্যাহত হলে বিশ্ব জ্বালানি বাজারে এর প্রভাব পড়বে। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ। আরও ভয়াবহ পরিস্থিতিতে পড়তে যাচ্ছে ইরান। এবার আকাশ ও নৌপথের পাশাপাশি দেশটিতে স্থল হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে কয়েক হাজার মার্কিন সেনাকে জড়ো করা হয়েছে, আর এইসব সেনাকে দিয়ে কয়েক সপ্তাহব্যাপী ইরানে স্থল হামলা চালানো হতে পারে। তবে এটি অন্য সাধারণ স্থল হামলার মতো হবে না। স্থল হামলার যে পরিকল্পনা করা হচ্ছে সেটি যুদ্ধে নতুন ধাপ সৃষ্টি করতে পারে, যেটি মার্কিন সেনাদের জন্য যুদ্ধ শুরুর সময়ের চেয়ে আরও বেশি বিপজ্জনক হবে। রোববার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। প্রস্তুতি নেওয়া হলেও তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা অনুমোদন করবেন কিনা তা নিশ্চিত নয়। যদিও হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাজ হলো প্রস্তুতি নেওয়া, যেন প্রেসিডেন্ট সর্বোচ্চ সুবিধা নিতে পারেন। পরিকল্পনা করার অর্থ নয় যে প্রেসিডেন্ট ইতিমধ্যেই স্থল হামলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেছেন, এই স্থল হামলা অন্য সাধারণ স্থল হামলার মতো হবে না। এর বদলে ইরানের স্পেশাল ফোর্স এবং কামান সেনারা রেড দেবে। কিন্তু ইরান থেকে শিগগিরই যুক্তরাষ্ট্র বেরিয়ে আসবে বলে জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট ভেন্স। বলেন, সামরিক লক্ষ্য অর্জনের পর যুক্তরাষ্ট্র খুব শিগগিরই ইরান থেকে সরে আসবে। এদিকে নোভাকের তথ্য মতে মধ্যপ্রাচ্যের চলমান সংকটের ফলে বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। বিদেশে রাশিয়ার বিপুল চাহিদা থাকলেও বর্তমানে দেশের অভ্যন্তরীণ সরবরাহ নিশ্চিত করাই মস্কোর প্রধান লক্ষ্য। যদিও স্থানীয় বাজারে দাম নিয়ন্ত্রণ রাখতে ও চাহিদা মেটাতে আগেও কয়েকবার রপ্তানি বন্ধ করেছিল ক্রেমলিন। বিশ্বের নাজুক সময়ে রাশিয়ার এই রপ্তানি বন্ধের সিদ্ধান্ত বিশ্ববাজারের অন্যান্য আমদানিকারক দেশকে বড় ধরনের বিপদে ফেলতে পারে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ সম্পর্কে অশালীন মন্তব্য করেছেন। তিনি বলেছেন, প্রেসিডেন্ট হওয়ার পর সৌদি আরব তার প্রভাব দেখে অবাক হয়েছে এবং এখন সৌদি আরব এবং বাদশাহকে তার প্রতি অনুগত থাকতে হবে। শুক্রবার মিয়ামিতে এক বক্তব্যে ট্রাম্প বলেন, যখন তিনি সৌদি সফরে গিয়েছিলেন তখন বাদশাহ তাকে খুব সম্মান ও আপ্যায়ন করেছিলেন। তিনি বলেন, বাদশাহ শারীরিকভাবে দুর্বল হলেও তাকে সঙ্গ দিয়েছেন এবং অন্য কোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাদশাহ এমন আচরণ করেননি। ট্রাম্প আরও জানান, সৌদি কর্মকর্তারা তাকে বলেছিলেন তিনি প্রেসিডেন্ট হওয়ার আগে যুক্তরাষ্ট্র ছিল একটি মৃত দেশ, কিন্তু এখন এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হয়ে উঠেছে। এরপর তিনি সৌদি বাদশাহ সম্পর্কে অশালীন মন্তব্য করেন, বলেন, সৌদির বাদশাহ কখনো ভাবেননি তাকে ট্রাম্পের পশ্চাৎ দেশে চুমু খেতে হবে। এর মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট মূলত বোঝাতে চেয়েছেন সৌদি আরব এখন যুক্তরাষ্ট্রের প্রতি এতটাই নির্ভরশীল যা বাদশাহ সালমান আগে কখনো কল্পনাও করেননি। ট্রাম্প তার বক্তব্যের শেষে বলেন, এখন সৌদির কাছে একমাত্র উপায় হচ্ছে তার প্রতি অনুগত হওয়া, কারণ তাদের আর কোনো বিকল্প নেই। ট্রাম্পের এই মন্তব্যের পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অনেকেই তার এই আচরণ ও বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন। আমেরিকার রাজনীতিতে কোনো ধরনের রাজতান্ত্রিক প্রবণতা স্থান নেই, এমন স্লোগানে বিক্ষোভে উত্তাল পুরো আমেরিকা। গণতন্ত্রের মূল শক্তি জনগণ। তারই প্রেক্ষিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্তৃত্ববাদী আচরণের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন তারা। এই বার্তাকে সামনে রেখে নতুন করে গতি পেয়েছে নো কিংস আন্দোলন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান যুদ্ধ শুরু ঠিক এক মাসের মাথায় সারা যুক্তরাষ্ট্রে রাস্তায় নামে বিক্ষোভকারীরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ ঘিরে নানা বিতর্ক জনমনে অসন্তোষ তৈরি করেছে। এই অসন্তোষই এখন রূপ নিয়েছে সংগঠিত আন্দোলনে। আর এই মিছিল ও সমাবেশ প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর নো কিংস আন্দোলনের তৃতীয় দফা কর্মসূচি। শনিবার দেশটি 50টি অঙ্গরাজ্যে 3000-এর বেশি কর্মসূচি পালিত হয়। নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস ও ওয়াশিংটন ডিসি সহ বড় শহরগুলোতে লাখো মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা যায়। পাশাপাশি ছোট শহর ও রক্ষণশীল এলাকাতেও উল্লেখযোগ্য উপস্থিতি ছিল, যা আন্দোলনের বিস্তৃতি আরও স্পষ্ট করে। মিনেসোটার মিনিয়াপলিস সেন্ট পল এলাকায় সবচেয়ে বড় সমাবেশ অনুষ্ঠিত হয়। গত ডিসেম্বরে এই এলাকায় ট্রাম্পের অপারেশন মেট্রো সার্চের 3000-এর বেশি ফেডারেল অভিবাসন কর্মকর্তা ঢুকে বলপূর্বক বহিষ্কার অভিযান চালিয়েছিল। জানুয়ারিতে সেই অভিযানে 2 মার্কিন নাগরিক নিহত হন। এই হত্যাকাণ্ড দেশজুড়ে তীব্র ক্ষোভের জন্ম দেয় এবং শনিবার সমাবেশে তাদের স্মরণ করা হয়। মিনেসোটার সমাবেশে বক্তব্য রাখেন প্রগতিশীল সিনেটর বার্নি স্যান্ডার্স। রক কিংবদন্তি ব্রুস স্প্রিংস্টিন ও লোকসঙ্গীত শিল্পী জুয়ান বায়াস সঙ্গীত পরিবেশন করেন। এছাড়া অভিনেতা রবার্ট ডি নিরো পূর্বে ধারণ করা ভিডিও বার্তা দেন। এদিকে ওয়াশিংটন ডিসিতে লিঙ্কন মেমোরিয়াল ও ওয়াশিংটন মনুমেন্টের আশেপাশে মিছিলকারীরা সাইনবোর্ড হাতে জমায়েত হন। বিশ্লেষকদের মতে এই আন্দোলন শুধু তাৎক্ষণিক ক্ষোভের বহিঃপ্রকাশ নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো ও ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনা নিয়ে একটি জন আকাঙ্ক্ষার প্রতিফলন। সামনে মধ্যবর্তী নির্বাচন ঘিরে এই বিক্ষোভ রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। ইরান মার্কিন ইসরায়েল যুদ্ধ যতটা মনে হচ্ছিল তার চেয়েও বেশি জটিল হয়ে উঠছে। ক্ষয়ক্ষতির তোয়াক্কা না করেই এক পক্ষ অপর পক্ষের ওপর হামলা চালাতে ব্যস্ত। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাধারণ জনগণ চাইছে না যুদ্ধ আর এগোক। এরই প্রেক্ষিতে যুদ্ধ বন্ধের দাবিতে এবার তেল আবিবের রাস্তায় নেমেছেন বিক্ষোভকারীরা। ইহুদিবাদীরা রাস্তায় নামায় নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে নেতানিয়াহু সরকার। শনিবার রাতে হাবিমা স্কয়ারে আয়োজিত এক বিশাল যুদ্ধবিরোধী বিক্ষোভ সমাবেশ থেকে অন্তত 12 জনকে আটক করে ইসরায়েলি পুলিশ। বিক্ষোভের আয়োজক ইতমার গ্রিনবার্গ কারাগার থেকে মুক্তি পাওয়ার পর জানান, গত ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হওয়া এই আন্দোলনের মধ্যে শনিবার ছিল এ যাবৎকালের সবচেয়ে বড় জমায়েত, যেখানে প্রায় 1200 মানুষ সমবেত হয়েছিলেন। বিক্ষোভকারীদের দাবি, যুদ্ধ শুরু হওয়ার পর প্রথম দিকে মাত্র 20 জন নিয়ে আন্দোলন শুরু হলেও বর্তমানে সাধারণ মানুষের সমর্থন কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে।
গ্রিনবার্গের মতে আগে কেবল ইসরায়েলের কট্টর বামপন্থীরাই এই যুদ্ধের বিরোধিতা করতেন, কিন্তু বর্তমানে উদারপন্থী ইহুদিবাদীরাও এই আন্দোলনে সামিল হতে শুরু করেছেন। ইসরায়েলি সাধারণ জনমত যুদ্ধের পক্ষে থাকলেও শনিবারের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে এক ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আন্দোলনকারীদের দাবি, তারা কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, বরং অঞ্চলে শান্তি ফেরানোর লক্ষ্যেই এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। পুলিশের ধরপাকড় সত্ত্বেও তারা আগামী দিনে আরও বড় কর্মসূচির ডাক দিয়েছেন। এতদিন ইসরায়েলের যুদ্ধপন্থী মনোভাব প্রায় একপাক্ষিক থাকলেও এখন উদারপন্থী ইহুদিবাদীদের রাস্তায় নামা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধের ব্যয়ভার, রিজার্ভ সেনাদের দীর্ঘ অনুপস্থিতি এবং জিম্মিদের ফিরিয়ে আনার অনিশ্চয়তা সাধারণ ইসরায়েলিদের মধ্যে ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছে। এই বিক্ষোভ প্রমাণ করে যে যুদ্ধের প্রশ্নে ইসরায়েলি সমাজ এখন আর একক অবস্থানে নেই, যা দেশটির আগাম নির্বাচনের দাবিকে আরও জোরালো করতে পারে। সেক্ষেত্রে ক্ষমতা হারাতে পারেন বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে বিক্ষোভকারীদের ওপর পুলিশের সহিংস আচরণের অভিযোগ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর নজর কেড়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো সংস্থাগুলো এই আটক মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত হিসেবে দেখছে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ। উত্তর আফ্রিকা থেকে ইউরোপ যাওয়ার পথে গ্রিসের উপকূলে একটি রাবারের নৌকায় অন্তত 22 জন অভিবাসীর মৃত্যু হয়েছে। ওই নৌকা থেকে জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিরা এই তথ্য জানিয়েছেন। জানা গেছে নিহতদের মধ্যে 18 জনই বাংলাদেশি। শুক্রবার গ্রিসের কোস্টগার্ড জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ও উপকূলীয় রক্ষা বাহিনী ফ্রন্টেক্সের একটি জাহাজ গ্রিসের বৃহত্তম এবং ভূমধ্যসাগরের 5ম বৃহত্তম দ্বীপ ক্রিটের কাছ থেকে 26 জনকে উদ্ধার করে। কোস্টগার্ড জানিয়েছে উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন নারী ও এক শিশু রয়েছে। এদিকে নিহত হওয়া বাংলাদেশিদের মধ্যে 3 জনের পরিচয় জানা গেছে। তারা হলেন সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রনারচরের মুজিবুর রহমান, একই উপজেলার তারাপাশা এলাকার মোহাম্মদ নুরুজ্জামান সর্দার ময়না এবং মোহাম্মদ শাহান। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে জীবিতদের মধ্যে 21 জন বাংলাদেশি, 4 জন দক্ষিণ সুদানের নাগরিক এবং একজন চাঁদের নাগরিক। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, যাত্রাপথে মারা যাওয়া লোকদের মরদেহ পাচারকারীদের নির্দেশে ভূমধ্যসাগরে ফেলে দেওয়া হয়। কোস্টগার্ডের ভাষ্য অনুযায়ী নৌকাটি 21 মার্চ পূর্ব লিবিয়ার তুবরুক বন্দর থেকে যাত্রা শুরু করেছিল এবং গ্রিসের উদ্দেশ্যে রওনা দেয়। 6 দিন ধরে খাবার ও পানীয় ছাড়াই সমুদ্রে ভাসতে থাকে যাত্রীরা দিকভ্রান্ত হয়ে পড়েন। প্রতিকূল আবহাওয়া, খাদ্য ও পানির সংকট সব মিলিয়ে চরম ক্লান্তিতে 22 জনের মৃত্যু হয়। এই ঘটনায় 2 সন্দেহভাজন দক্ষিণ সুদানের 2 পাচারকারীকে গ্রেপ্তার করেছে গ্রিক কর্তৃপক্ষ। তাদের বয়স যথাক্রমে 19 ও 22 বছর। তাদের বিরুদ্ধে অবৈধভাবে দেশে প্রবেশ ও অবহেলাজনিত হত্যার অভিযোগে তদন্ত চলছে। পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম 2 মাসে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে মৃত্যু সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ভূমধ্যসাগরে 559 জন মারা গেছেন, যেখানে গত বছর একই সময় এ সংখ্যা ছিল 287। অভিবাসী প্রবাহ ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি অভিবাসন নীতিতে কঠোরতা বাড়িয়েছে এবং রিটার্ন হাব চালুর প্রস্তাব অনুমোদন করেছে। তবে মানবাধিকার সংগঠনগুলো এই পদক্ষেপকে অমানবিক বলে সমালোচনা করেছে। সাব্বির হোসেন হিরণ, যুগান্তর নিউজ।